সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনে বাংলাদেশে পদার্পণ করেছিলেন এবং জননেত্রী শেখ হাসিনা আসার পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশ আগেই তাকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি দায়িত্ব নিয়েই বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে আসার পর থেকেই প্রথমেই তিনি চেষ্টা করেছেন এই দেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য। সারাটা জীবন পরিশ্রম করে গেছেন এবং তিনি এদেশের মানুষের জন্য যে কাজ করে গেলেন সারা জীবন এদেশের মানুষ তাকে মনে রাখবে। বলা হয়ে থাকে বাংলাদেশের যা কিছু অর্জন সবকিছু আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী লীগ হচ্ছে বাঙালির অবিচ্ছেদ্য অংশ। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। বাংলাদেশের সকল অর্জনই আসলে আওয়ামী লীগের হাত ধরে, আপনি সঠিক কথাটি বলেছেন। সেই দিন 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এদেশে পাকিস্তান তৈরি হলো, কিন্তু পাকিস্তান তৈরি হওয়ার পর এদেশের নেতারা দেখলেন বঙ্গবন্ধু, বিশেষ করে সেই সময় সরওয়ার্দী সাহেব, বঙ্গবন্ধু, শামসুর রহমান, তারপর শামসুল হক, তারপর মাওলানা শ্রদ্ধাভাজন মাওলানা ভাসানী সাহেব, ওনারা দেখলেন যে আসলে বাঙালির মুক্তি আসেনি। তারা সকল কিছুই পশ্চিম পাকিস্তান বেস করার চেষ্টা করছে। তখন তারা এই বাংলাদেশ তারা তৈরি করলেন। বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ তারা সেই সময় রোজ গার্ডেনে, সেই টিকাটলিতে রোজ গার্ডেন, সেই রোজ গার্ডেনে সেই সময় 2 দিন সম্মেলন হয়ে, সেই দিন 23 এবং 24 সম্মেলন হয়ে সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করলো এবং পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করার পর থেকেই কিন্তু এই দেশের মানুষের জন্য কাজ করেছে। বিশেষ করে সেই সময় তারা 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, সর্বোপরি মহান মুক্তিযুদ্ধ, এই সব কিছুই আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত হয়েছে। আওয়ামী লীগ এদেশের প্রান্তিক মানুষের জন্যই কাজ করেছে, এদেশের সাধারণ মানুষের জন্যই কাজ করেছে, এদেশের গরিব দুঃখী মানুষের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্যই এই দলটি প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাই? 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে জাতির পিতাকে হত্যা করা হয়। জাতির পিতাকে হত্যা করার মাধ্যমেই বাংলাদেশের ইতিহাসকে, স্বাধীনতার ইতিহাসকে, এদেশের অগ্রগতির ধারাকে, উন্নয়নের ধারাকে ভুলণ্ঠিত করা হয়। আবার রাজাকার, আলবদর, যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা এই আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল না, যারা এই মানুষের মুক্তির জন্য সম্পৃক্ত ছিল না, যারা রাজাকারের দায়িত্ব করে পাকিস্তানের পক্ষ নিয়ে যারা কাজ করেছে, তাদেরকেই জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে তাদেরকেই পুনর্বাসন করেন। শাহাজিজ, আব্দুল আলিম থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সকল শক্তিকে তিনি বাংলাদেশে শেষ করেন এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে ভুলণ্ঠিত করার চেষ্টা করেন। সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়, এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়। ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বঙ্গবন্ধুর কন্যা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার কন্যা সেদিন 1981 সালে সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনে বাংলাদেশে পদার্পণ করেছিলেন এবং জননেত্রী শেখ হাসিনা আসার পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশ আগেই তাকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি দায়িত্ব নিয়েই বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে আসার পর থেকেই প্রথমেই তিনি চেষ্টা করেছেন এই দেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য এবং তিনি আন্দোলন সংগ্রাম কখনোই পিছপা হয়নি। ভয় বলতে যার অভিধানে একটি শব্দ নেই। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য রক্ত এবং আদর্শের উত্তরসূরি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, যার অভিধানে ভয় বলতে কোনো শব্দ নেই। অসম্ভব পরিশ্রমী একজন মানুষ, সারাটা জীবন পরিশ্রম করে গেছেন এবং তিনি এদেশের মানুষের জন্য যে কাজ করে গেলেন সারা জীবন এদেশের মানুষ তাকে মনে রাখবে এবং সেই সময় তিনি বারবার তিনি গৃহবন্দী হয়েছেন। আপনারা জানেন যে তাকে সেই সময় 2008 সালে থেকে বিশেষ কারাগারে তাকে নেওয়া হয়েছিল এবং তাকে বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু কখনোই এই বাঙালির মুক্তির প্রশ্নে, বাংলাদেশের মানুষের মুক্তির প্রশ্নে জননেত্রী শেখ হাসিনা কিন্তু কখনোই আপোষ করেন না। এদেশের মানুষের ভোটের ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করে গেছেন। আজকে আওয়ামী লীগ চতুর্থবারের মতো, পরপর চতুর্থবারের ক্ষমতায় এসে মোট পঞ্চমবারের মতো ক্ষমতায়। এদেশের মানুষের যা কিছু বাংলাদেশে সংগঠিত হয়েছে, যেটা আপনি দেখাতে পারবেন যে এই জিনিসগুলি হয়েছে,
অন্য কোনো সরকারের সময় আপনি এইভাবে দেখাতে পারবেন, দুই একটা আপনি দেখাতে পারবেন, কিন্তু একটি মাননীয় প্রধানমন্ত্রীর সময় এখন আপনি অসংখ্য জিনিস আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন যে এই কাজটি মাননীয় প্রধানমন্ত্রীর সময় হয়েছে, শেখ হাসিনার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় হয়েছে, এটাই বঙ্গবন্ধু কন্যা করেছে, এটা কিন্তু আপনি এখন দেখাতে পারবেন। সেটা পদ্মা সেতু বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের এত বড় ষড়যন্ত্র, টোটাল ফান্ড তারা সেখান থেকে নিয়ে যায়, নিজস্ব অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটি করেছেন। এয়ারপোর্টের 3rd টার্মিনাল, এক্সপ্রেসওয়ে, প্রতিদিন দেখি আমরা মেট্রো রেল, মানে চিন্তাই করতে পারে না যারা বিদেশ থেকে আসে, তারা কল্পনা করতে পারে যে এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল দেখে আসলে তারা কল্পনা করতে পারে যে কি উন্নত সাধিত হয়েছে। তারপরে আপনার মনে করেন যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, অসংখ্য মেগা প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাহিত্য হয়েছে। আশ্রয়ন প্রকল্প প্রায় 18 লক্ষের উপরে এখন প্রায় আপনার গৃহহীন মানুষকে সেই গৃহ দেওয়া হয়েছে। গবেষণা, বিশেষ করে আমাদের এই শস্য উৎপাদনের যে গবেষণা, সেই গবেষণা একটা প্রভূত উন্নতি। ধান উৎপাদনে আমরা 2য় অবস্থানে, মিঠা পানির মাছ উৎপাদনে 2য় অবস্থানে, সবজি উৎপাদনে 3য় অবস্থানে। এগুলি সবগুলি মাননীয় প্রধানমন্ত্রী পার্সোনালি মনিটরিং করেন এবং তাদেরকে তিনি প্রেরণা দিয়ে, সহযোগিতা দিয়ে, উৎসাহ দিয়ে তিনি কিন্তু এই কাজগুলি করেছেন। এই যে খাদ্যের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, এটা কিন্তু একটি বিশাল ব্যাপার। আজকে আমাদের এত মানুষের দেশে, 17 কোটি মানুষের দেশে আমাদের খাদ্যে কোনো সমস্যা নেই, তা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সেই যুগান্তকারী পদক্ষেপের কারণে। আজকে বছরের প্রথম দিন কোটি কোটি বই সোনামণিদের হাতে পৌঁছায় দেওয়া হয়, এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। 1ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর করা হয়েছে। এখন অলমোস্ট প্রত্যেক জেলায় এখন পাবলিক ইউনিভার্সিটি হয়েছে, যে কারণে এখন কিন্তু আর দূরে এসে ছেলে মেয়েদেরকে আর পড়তে হয় না। যার যদি সেই পরিমাণ যোগ্যতা থাকে তাহলে কিন্তু তারা কাছাকাছি জায়গায় তারা পড়াশোনা করার সুযোগ তাদের রয়েছে। হ্যাঁ, তাদের সামর্থ্য আছে, তারা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি মেধাবী ছেলেদের পড়াশোনার সুযোগ কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। এবং মেয়েদেরকে, বিশেষ করে নারী জাগরণ এবং যে একটি অভূতপূর্ব সাফল্য সে সংগঠিত হয়েছে, নারী অধিকার প্রতিষ্ঠায়, নারী ক্ষমতায়নে তার বিশেষ ভূমিকা। সমস্ত সেক্টর, আর্মি বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, সমস্ত জায়গায়, আনসার বলেন, সমস্ত জায়গায় কিন্তু নারীদের কাজ করার সুযোগ দিয়েছে। প্লেন চালাচ্ছে নারী, ট্রেন চালাচ্ছে নারী, সমস্ত জায়গায় আজকে কিন্তু নারীদেরকে পুরুষের পাশাপাশি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। কারণ এই বিশাল জনগোষ্ঠী, তিনি তাদেরকে মনে করেন তাদেরকে কাজে লাগানো উচিত। এবং আজকে দেখেন রেজাল্টেও কিন্তু মেয়েরা কোনোভাবে পিছিয়ে নেই, কিছু কিছু সময় তারা কিন্তু এগিয়েও যায় ছেলেদের চেয়ে। এই যে উৎসাহ দিয়ে এই বিশাল মানব সম্পদকে তিনি কাজে লাগাচ্ছেন এবং তাদেরকে সম্পৃক্ত করেছেন, এইগুলি সব সম্ভব হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বের কারণেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেছেন যে আওয়ামী লীগ থেকে যদি কেউ একবার চলে গেছে, সে কিন্তু হারিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ হচ্ছে এমন দল যে তারা, আওয়ামী লীগ এই দেশের প্রান্তিক মানুষের জন্য কাজ করে বলেই আওয়ামী লীগ সবসময় তার নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব গুণে তিনি কিন্তু সে কিন্তু মানুষের মাঝখানে কিন্তু আজকে বিরাজ করছে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের এই 75 বছরে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে এই দলের নেতৃত্বে আছেন। এই দলের নেতা হিসাবে তিনি এই দেশকে যা দিয়েছেন তা আসলেই অনস্বীকার্য। এটা আসলে তুলনা করার মতো না, এটা তুলনা করাও যাবে না। যে পরিমাণ আন্তরিকতার সাথে, যে পরিমাণ পরিশ্রম ছিল, বাংলাদেশে আরও প্রধানমন্ত্রী ছিলেন, আরও রাষ্ট্রপতি ছিলেন, তাদেরকে আপনারা দেখেছেন যে কী পরিশ্রমটা মাননীয় প্রধানমন্ত্রী করলেন আর তিনি আর অন্যরা কি করে গেছেন। আজকে যারা ক্ষমতা ছিলেন তারা লুটপাট করা ছাড়া, বিদেশে সম্পদ পাচার করা, সুটকেস নিয়ে, মানে 100-200 সুটকেস নিয়ে একসাথে প্লেনে ওঠা, এই যে কালচার, এই যে একটা মানে যে দুর্নীতির যে একটা বিশাল হাওয়া ভবন তৈরি করা, বা এরশাদের সময় যে দুর্নীতির তৈরি করা, থিপ অফ বাগদাদ, এই যেগুলি যে তৈরি হয়েছিল, সেই জিনিস থেকে বের হয়ে মাননীয় প্রধানমন্ত্রী আজকে করছেন। আরও সমস্যাবি রয়েছে, বলছি সমস্যার সমাধান এখন সব কিছু হয় না, কিন্তু তিনি যে কাজ করছেন এবং যে সম্পৃক্ত করছেন, পরিশ্রম করছেন, দলের নেতাকর্মীদের মাঝখানে যে উদ্বুদ্ধ করছেন, দলের নেতাকর্মীরা যে চেষ্টা করতেছে সবাই মিলে যে এই দেশটাকে উন্নত করার জন্য, এবং বিশেষ করে তার যে কর্মসূচি, প্রথম ইশতেহারে তিনি বলেছেন যে এই বাংলাদেশের প্রতিটি গ্রামকে তিনি শহর বানাচ্ছেন, সেই জায়গায় তিনি সাকসেসফুল হয়েছেন। আজকে সমস্ত জায়গায় তথ্যকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সহ এবং হাসপাতালগুলিতে তো সারা দেশেই সিট বাড়ানো, পরিধি বাড়ানো, সরঞ্জাম বৃদ্ধি করা চেষ্টা করেছেন, তা সে জায়গায় কাজ করেছেন। এরপর তিনি ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন। আজকে স্যাটেলাইট চিন্তাই করা যায় না, বাংলাদেশ স্যাটেলাইট এখন মহাকাশে আমাদের পতাকা নিয়ে উড়ে বেড়াচ্ছে। সেই স্যাটেলাইট তৈরি করা, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে, এটা কিন্তু সম্ভব। ডিজিটাল বাংলাদেশ এক সময় অনেকেই মনে করেছে এটাও কি সম্ভব নাকি, ফান করেছে, কিন্তু আজকে কিন্তু বাস্তবতা তাই। আজকে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন করেছে। এখন তিনি স্মার্ট বাংলাদেশ হাতে নিয়েছেন। ইনশাআল্লাহ এই আওয়ামী লীগের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই
বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হবে। 2041 সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে, এই আওয়ামী লীগের নেতৃত্বে হবে। তাই আমি মনে করি এই 75 বছর বয়সে আওয়ামী লীগের এই 75তম জন্মবার্ষিকী আমার শপথ হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলেই ভোগে নয় ত্যাগে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মুক্তির লক্ষ্যে, স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে সকলকেই কাজ করে যেতে হবে। জয় বাংলা, জয় বাংলা। একটা প্রশ্ন ছিল ভাই। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার বহুবার ষড়যন্ত্র হয়েছে, এরপরও এই দলটি শত প্রতিকূলতা ষড়যন্ত্র মোকাবেলা করে স্বমহিমায় ঘুরে দাঁড়িয়েছে এবং দাপটের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে নেপথ্য শক্তি কি এই দলের? এই দলে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে, সে গোপালগঞ্জের বুড়িমা তাকে কিন্তু আধা পয়সা, কয়েকটি পয়সা তার হাতে দিয়ে বলেছিল, বাবা আমার তো দেওয়ার কিছু নাই, তোমাকে আমি সামান্য খাবারটা দিলাম, দুধ দিয়েছিল বোধহয় 1 গ্লাস, আর এই পয়সাটা হাতে দিয়েছিল। এবং তিনি বলেছিল যে তুমি দোয়া করি, তুমি জানো এই দেশের গরিব মানুষের মুক্তির জন্য করো, আমরা গরিবরা তোমার জন্য দোয়া করছি। এই দেশের প্রান্তিক মানুষ, এদেশের গরিব মানুষ, এদেশের সাধারণ মানুষই হচ্ছে নৌকা মার্কার পক্ষের মানুষ। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, চা শ্রমিক বলেন, আপনার উপজাতিদের কথা বলেন, এখানে দেখবেন যে আওয়ামী লীগ এবং প্রান্তিক মানুষের আওয়ামী লীগ অত্যন্ত জনপ্রিয় দল। সেটা কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকে এটা সম্ভব হয়েছে, কারণ এই মানুষগুলি এবং বঙ্গবন্ধু তার জীবদ্দশায় 4th শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে তিনি বহিষ্কার হয়েছে। এবং তিনি মুসলেখা দিয়ে, সবাই বলেছিল যে মুসলেখা দিলে ছাত্র, অনেকেই মুসলেখা দিয়ে ছাত্রত্ব গ্রহণ করেছে, কিন্তু তিনি গ্রহণ করেন। এই যে প্রান্তিক মানুষের জন্য কাজ করেন বিধায় এই দলটি কিন্তু আজকে আশ্রয়ের প্রকল্পটা দেখেন, আশ্রয়ের প্রকল্পটা বা যে পেনশন স্কিম যেটা নেওয়া হয়েছে, এগুলি কাদের জন্য নেওয়া হয়েছে? তাদের যাদের সবচেয়ে যারা 500 টাকা করে দেবে তাদের জন্য কিন্তু আলাদা স্পেশাল প্রণোদনার ব্যবস্থা রয়েছে। এই প্রান্তিক মানুষের জন্য কাজ করে বিধায় কিন্তু প্রান্তিক মানুষের হৃদয়ে বাংলাদেশ আওয়ামী লীগ স্থান করে নিয়েছে। এত বেশি প্রান্তিক মানুষের কথা, এদেশের গরিব দুঃখী মানুষের কথা, মানুষের খাদ্য সমস্যার কথা, মানুষের শিক্ষা সমস্যার কথা, স্বাস্থ্য সমস্যার কথা, এত বেশি ডিটেলস আর কোনো দল সেভাবে অনুধাবন করে কাজ করে নাই বিধায় এই দলটির সাথে মানুষের হৃদয়ের সম্পর্ক সবচেয়ে বেশি, মানুষের প্রাণের সম্পর্ক বেশি, এবং মানুষ মনেই করে তার হৃদয়ের কথাটা, তার প্রাণের কথাটা বা তার দুঃখের কথাটা বলতে পারে। বিশেষ করে আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে একজন সাধারণ, অতি সাধারণ গরিব মানুষ, শিশু, বৃদ্ধ, মানে সে যে কাপড়েই থাকুক না, যেভাবে তিনি জড়িয়ে বুকের মধ্যে টেনে নিতে পারেন, বাংলাদেশে কোন নেতাটা কোন সময় কোন অন্য কোনো দলের যারা নেতৃস্থানীয় নেতৃত্বে আছেন তারা কে কোথায় কখন দেখেছেন? কারণ এই ভালোবাসাটা তাদের মধ্যে নাই। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পুঁজি, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি টান। জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে এদেশের মানুষের জন্য করে গেছেন, তার রক্ত এবং আদর্শের উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা সেই কাজটি অত্যন্ত সুচারুভাবে, সুষ্ঠুভাবে, দক্ষভাবে করে যাচ্ছে। এই কারণেই আওয়ামী লীগের বাইরে অন্য দলের দাঁড়ানো এত সহজ হচ্ছে না, মানুষ তাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করতেছে না, তারা কিন্তু সেভাবে মানুষের কাছে পৌঁছতে পারতেছে না। তারা বিভিন্ন চোরাগলিতে, চোরাগুপ্তা পথায়, ভিন্ন পথে আসার চেষ্টা করতেছে, কিন্তু সেই আন্দোলন সংগ্রাম বা সেরকম কিছু তারা তৈরি করতে পারছে না, কারণ তারা সেরকম কোনো বেস তাদের কাছে আসলে নেই। মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে তৈরি করে, কিন্তু আসলে ওই কোনোটাই দেখা যায় যে 15 দিন 1 মাসের বেশি কোনো ঘটনাই তারা ওটাকে কন্টিনিউ করতে পারে না, আবার তারা অতল ঘরে তলিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই রিমোট কন্ট্রোল দিয়ে লন্ডন থেকে দল চালানো, এটা আসলে তাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। আর আসলে তাদের তো সেরকম বলারই কিছু নাই আসলে, যে তারা যে আসলে একটা কিছু বলবে যেটা দিয়ে তারা মানুষকে সংগঠিত করবে, সেই সুযোগই তো তাদের নেই। সেই সুযোগই তো মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দিচ্ছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো মানুষের জন্য কাজ করতেছেন। মানুষের সমস্যা যদি না হয় তাহলে তো আন্দোলন তৈরি করার কোনো সুযোগ থাকে না। স্বাভাবিক কারণে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী দল। এই দল থেকে অনেকেই বের হয়ে গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে বলেছেন, কিন্তু বের হয়ে গেছে তারা আসলে তাদের মতো করে হারিয়ে গেছে। এটা সেই সময় আওয়ামী লীগ মিজান করেছিল, আওয়ামী লীগ বা অন্য দল করেছিল, বাকশাল হয়েছিল, ছিল, তারা কেউই আসেনি। অনেকে আবার পরে ফিরে আসছে হয়তো, কিন্তু যারা গেছে, যারা ফিরে আসে নাই, তাদের আসলে আর কোনো মানে অস্তিত্ব এদেশে তৈরি করতে পারে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা বট বৃক্ষ, আওয়ামী লীগ হচ্ছে একটা বড় দল, সেখানে এদের সেই এইখান থেকে বের হয়ে যে কিছু করার সুযোগ আসলে
বাংলাদেশে তৈরি হয়নি, কারণ তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করেনি। বাংলাদেশ আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করেছে, মানুষের হৃদয়ে স্থান পেয়েছে, এবং সেই কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী দল হিসাবে আজকে 75 বছর পদার্পণ করেছে।